আমাকে ভুল্লা পড়ছ দেখতেছি। তাসফি দীর্ঘশ্বাস ছেড়ে হতাশ কণ্ঠে বলল, ভুলি নাই দাদি, তোমাদের কি আর ভুলতে পারি বলো? এটা আমার দ্বারা অসম্ভব। তোমরাই তো আছো আমার কিছু আপনজন। তোমাদের ফোনটা করবার আমি ফুরসতটুকু পাইনি দাদি। হ্যাঁ, তা পাইবা কেমন করে? সেই যে গেলা আর 2 দিন আইসা জামাই লইয়া থাইকা গেছো তুমি। ওই সকালে 2 দিন আইসা ঘন্টা খানেক থাইকা তুমি ফুরুত হয়ে গেছো। এই তোমার ভালোবাসা? মোস্তফা সাহেব ভিতরের ঘর থেকে বের হতে হতে বললেন, মা থামো তো তুমি। মেয়েটার উপর দিয়ে পড়ার অনেকটাই প্রেশার যাচ্ছে নিশ্চয়ই। মোস্তফা সাহেব মায়ের হাত থেকে ফোনটা নিজের হাতে নিলেন, আদরের স্বরে বললেন, কেমন আছো তুমি মামুনি? ও বাড়ি সব ঠিকঠাক তো? বাবার কণ্ঠ পেয়ে তাসফির চোখ ছলছল করে উঠল। হ্যাঁ বাবা, আমি ভালো আছি, খুব ভালো আছি। পুনরায় ফিসফিস করে বলল, তোমরা ভালো থেকো বাবা, বিশেষ করে তুমি ভালো থেকো। নিজের যত্ন নিও। তুমি ভালো থাকলেই তো আমি ভালো থাকবো বাবা। তাসফির ফিসফিসানো কথা উপর পাশে থাকা মোস্তফা সাহেবের কর্ণ পর্যন্ত পৌঁছালো না। তিনি আবার কিছুটা আমতা করে বললেন, বলছিলাম কি মামুনি, মাস দুয়েক তো পার হয়ে গেল। এবার যদি জামাই বাবাজিকে নিয়ে একটু ঘুরে যেতে এ বাড়ি থেকে। তাছাড়া পড়ার মাঝে তোমারও তো কোথাও একটু ঘুরে এসে মাইন্ড ফ্রেশ করার দরকার মামুনি, তাই না? তাসফি উত্তর দিল না। কি জবাব দেবে? লোকটা কি তার সঙ্গে যেতে আদতেও কখনো রাজি হবে কে জানে। মোস্তফা সাহেব আবার বললেন, মামুনি, আমি কি জামাই বাবাজির সঙ্গে একটু কথা বলবো? বলেই তিনি নিজের ভেজা চোখটা মুছলেন পাঞ্জাবির হাতে। বলতে পারো বাবা। তুমি কি তাকে একটু ফোনটা দেবে মামুনি? তাসফি ছুটে গেল তার রুমে। নিস্তব্ধ বিছানায় বসা ছিল। তাসফিকে এভাবে ছুটে আসতে দেখে চোখ ছোট ছোট করে চাইল। তাসফি ফোন মিউট করে কিছুটা অস্বস্তি নিয়েই বলল, বাবা আপনার সঙ্গে কথা বলতে চাইছে। নিস্তব্ধ ভ্রু কুচকে ফোন হাতে নিয়ে সালাম দিল। মোস্তফা সাহেব সালামের উত্তর দিয়ে কুশল বিনিময় করলেন, অতঃপর এক ফাঁকে বললেন, বাবা জীবন, মেয়েটা তো আমার অনেক দিন যাবৎ এ বাড়িতে আসে না। তুমি কি তাকে নিয়ে একটু এ বাড়িতে এসে ঘুরে যাবে? না না, আমিও তো বুঝতে পারছি তুমি ডাক্তার মানুষ, তোমার তো সব সময় ছুটি হয় না। তবুও যদি একটু চেষ্টা করতে আমার ভালো লাগতো। তাছাড়া মেয়েটাকে কতদিন কাছে বসিয়ে একটু ভালো করে দেখি না। তুমি আমার কথা বুঝছো তো বাবা? নিস্তব্ধ কি বলবে ভেবে পেল না। একজন বাবার করুণ আকুতি মেশানো আবদার কি তাকে হ্যায় করা যায়? তার উপরে এই নরম স্নেহ মিশ্রিত কণ্ঠে। নিস্তব্ধ কি জবাব দেবে ভেবে পেল না। কিছুটা শান্ত স্বরেই শুধু বলল, আমি চেষ্টা করব আঙ্কেল। যদি ছুটি পাই আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব, আপনি চিন্তা করবেন না। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। একটু চেষ্টা করে দেখো, হ্যাঁ? জি আঙ্কেল। বিকালে নিস্তব্ধ বসেছিল বই নিয়ে। হঠাৎ মেসেঞ্জারে টোন বেজে উঠল। আজব গোষ্ঠীর কল এসেছে। ধরবে কি ধরবে না? ধরলেই তো শুরু হবে ওদের প্যানপ্যানানি। কেটে দিতে গিয়েও সে কোনো মতে রিসিভ করে ফেলল। নিস্তব্ধ নিজের উপরে নিজেই বিরক্ত। আজকাল সে কিছু কাজ নিজের অজান্তেই করে ফেলেছে। মস্তিষ্ক বলছে এটা উচিত, সে করে ফেলেছে আরেকটা মহা মুশকিল। ফোন রিসিভ করতেই সৃজন বলে উঠল, এই নিস্তব্ধ শুনেছিস? ও তুই তো নিস্তব্ধ শুনবি কেমন করে? হা হা হা। তবে শোন, কাল নাকি তৃপ্তির বাসার নিচে সুজনের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়ে ধরা খেয়েছে, বুঝেছিস? এই বলকটা দিন দিন উচ্ছন্ন হয়ে যাচ্ছে। আর সে বলে উঠল, তোরা কোনোদিনও ভালো হবি না তাই না? সারাদিন মেয়েদের পিছনে পড়ে থাকিস, ডাক্তারি সামলাস কখন তোরা ভাই? মাহিন রাঘব করে বলল, এই একদম তোড়াতড়ি করবি না। আমি মোটেই মেয়েদের পেছনে ঘুরি না। এই সুজন মাছের মাঝে যত ঝামেলা, বুঝলি? সুজন ফুঁসে উঠে বলল, এখন যত দোষ নন্দ ঘোষ, তাই না? তোরা কোনোদিন প্রেম করিসনি, তাছাড়া ওই অতৃপ্ত আত্মা এতটা রসিয়ে রসিয়ে তোদের বলেছে। ব্যাপারটা মোটেও তেমন নয়। আর তাছাড়া আসছি তুই কতটা ভালো তা আমরা সবাই জানি। এই নিস্তব্ধ দুস্থ শুন, ও কি করেছে। পরশুদিন তার হবু জামাইয়ের সাথে দেখা করতে গিয়ে বেচারাকে ডিম ফাটিয়ে দিয়ে এসেছে। তোরা মেয়ে মানুষ সবগুলো 1 নম্বরের বজ্জাত। আমাদের মতো ভোলা বলা ছেলেকে সবসময় ফাঁসিয়ে দিস তোরা। আর সে ফুঁসে উঠল,
এই, একদম বাজে কথা বলবি না। তোর কি মনে হয় ওই টাকলা পটকা ভুঁড়ি মোটা লোকটাকে আমি বিয়ে করব? নো নেভার, প্রশ্নই ওঠে না। নিস্তব্ধ মাথা ধরে গেল। তার মনে হচ্ছে না সে তার কোনো বন্ধুদের সঙ্গেই কথা বলছে, মনে হচ্ছে সে কোর্টের জজ আর তার সামনে বিচারের আসর বসিয়েছে। একের পর এক ভুক্তভোগী তাদের সাক্ষ্য পেশ করছে তার সামনে। সাক্ষ্য তো পেশ করা নয়, এ যেন আদালত ভেঙে দেওয়ার মতো তুমুল বেগে ঝগড়ার গান চলছে। এখন সে কি রায় দেবে তা নিয়েই ভাবনা। নিস্তব্ধ সুজনকে ঠাট্টার স্বরে জিজ্ঞেস করলো, সত্যি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছি তো, নাকি তুই? সুজন চেঁচিয়ে উঠল, নিস্তব্ধ শালা, চুপ থাক। তুই আবার সবসময় বেশি বুঝিস। আসুন, আমি কারো কাছে ওই ধরা টরা খাইনি, বুঝলি? আর ইচ্ছে হয়েছে তাই গিয়েছি। তোদের কি বে? হ্যাঁ সেটাই, আমাদের কি? মাহিন সবাইকে থামিয়ে দিয়ে বলল, এই তোরা থাম তো, আমার কথা শোন। আমি আর এই যশোরে থাকছি না। তোদের থেকে এত দূরে থেকে আমার আর ঠিক পোষাচ্ছে না, বুঝলি? ভাবছি ঢাকায় কোনো ডেন্টাল হসপিটালে শিফট করে নেব, না হয় নিজেই চেম্বার করে বসবো। নিস্তব্ধ এতক্ষণে গম্ভীর স্বরে কথাটা বলল। হ্যাঁ তাই কর। তাছাড়া বাড়িতে শুধুমাত্র তোর বোন আর মা একা থাকে। তুই মাঝে মাঝে এসে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিলেও তাদের কাছে থাকার মতো ভরসার জন্য তো তাদের তোর কাছে চাই। তাই বরং এবার একটা বিয়ে করে নে দোস্ত। এতে আন্টি আর পারুল দুজনেরই ভালো হবে। তাছাড়া পারুলটাও বড় হয়েছে, ওর বিয়ে শাদিও তো দিতে হবে। তখন আন্টি তো একদম একা হয়ে যাবে, বুঝলি? বিয়েটা এবার তুই করেই ফেল। বাকি সবাইও তাতে সায় দিল। বিয়ের কথা শুনতেই মাহিন শান্ত হয়ে গেল। কি করে বোঝাবে সে তার বন্ধুদের তার মনে চেয়ে অন্য কারোর বাস? একজন নারীকে মনের মাঝে রেখে আরেকজন নারীকে মনে ঠাঁই দেওয়া যে তার পক্ষে মোটেও সম্ভব নয়। নিস্তব্ধর কথা বলার মাঝেই সেখানে তাসবি হাজির হলো। এই যে শুনছেন, আপনাকে দাদু ডাকছে। মোবাইলে তাসবির অবয়ব দেখতেই সবকটাই হই হই করে উঠল। টপিক ঘুরে গেল। সুজন শুরু করে বলল, হগো বিবি, কেমন আছেন? সব ভালো তো? এই বেটা আপনাকে বিরক্ত করছে না তো? নিস্তব্ধ চোখ রাঙালো। কতবার করে নিষেধ করেছে তার হাঁটু বয়সী একটা মেয়েকে ভাবি ডাকার দরকার কি? সুজন তো কেয়ার করলেই তো। ইস, সে চোখ রাঙালে তারা বুঝি ভয় পাবে। তাসফি হাসি খুশি মুখে বলল, এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? বলেই তাসফি তৎক্ষণাৎ নিস্তব্ধর হাত থেকে খপ করে ফোনটা নিয়ে কথা বলতে বলতে বেলকুনিতে চলে গেল। নিস্তব্ধ হতবাক হয়ে তাসফির যাওয়ার পানে তাকিয়ে রইল। কি আশ্চর্য, ফোনটা তার নাকি? ওইটুকুনি মেয়েটার? তার বন্ধুগুলো মনে হচ্ছে তার নয়, তার বইয়ের। আর সে হচ্ছে পাশের বাসার ভাড়াটি। তাকে একটু অনুগ্রহ করে কথা বলার সুযোগ দিয়েছে, এই যা অদ্ভুত। সন্ধেবেলায় একটু ফুসরত পেয়ে তাসফি ড্রয়িং রুমে সোফায় বসে বসে ফোন ঘাঁটছিল। একটুখানি সময় পেয়ে ফেসবুক স্ক্রলিং করতে করতে হঠাৎ তার বরমহাশয়ের আইডিখানা সামনে। আইডির নাম ডক্টর নিস্তব্ধ ইয়াসা। তাসফি চোরা চোখে এদিকে ওদিকে বড় করে চট করে ভিতরে ঢুকে পড়ল। আইডি লক করা নেই। দুদিন আগেই বন্ধুদের সাথে মিলিত একটা প্রোফাইল পিক ছাড়া হয়েছে। বাহ, তাতে কত মানুষের লাইক কমেন্টও রয়েছে। তাসফির হঠাৎ কৌতূহল জাগলো নিস্তব্ধর ফ্রেন্ড লিস্ট দেখার। হঠাৎ তার এই ইচ্ছে মনে উদয় দেওয়ার কারণ কি সে জানে না, কিন্তু দুঃখের বিষয় ফ্রেন্ড লিস্ট অনডিমি করা। কেন রে বেটা? আইডি যখন লক নয় তখন ফ্রেন্ড লিস্ট কেন হাইড করবি? আচ্ছা, যারা পোস্টে লাইক দিয়েছে তারাই তো ফ্রেন্ড। তাসফি চেক করতে শুরু করলো। তার মাঝে একটা আইডিতে তার চোখ আটকে গেল, মানসা আলসার। বাহ, লাভলি। এই অসভ্য অভদ্র মেয়েটা তার বরের পিছনেও লেগে দেখেছে দেখছি। আবার কমেন্টে লিখেছে অসাম। বাবা, তার ডাক্তার বর মহাশয় আবার তাতে লাভ দিয়েছে। বাহ, চমৎকার। আজ পর্যন্ত তাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো না, আর এখানে সব লাভের বন্যা বয়ে যাচ্ছে। তাসফি চেক করে দেখলো তাদের সেমিস্টারের অনেকেই এখানে আছে। আচ্ছা, সে কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবে? কখনোই না, প্রশ্নই আসে না। যে অহংকারী লোক আজ পর্যন্ত তাকে রিকোয়েস্ট পাঠায়নি, সেই কেন সেধে বসে রিকোয়েস্ট পাঠাবে? এতটাই ফেলনা নাকি সে? তাসফির ভাবনার মাঝে ইয়ানা এসে তার সামনে সোফায় বসলো। তাসফিকে উদ্দেশ্য করে বলল, রুম্পা কোথায় বলো তো? দুপুর থেকে দেখছি না, আমার বিকেলের চাটাও তো দিচ্ছে না। তাসফি প্রকুজকে বলল, রুম্পাদি বাড়ি গিয়েছে, কাল আসবে। ইয়ানা আবারও বলল,
আচ্ছা তাসফি, তুমি কি আমায় এক কাপ চা করে খাওয়াতে পারবে? মাথাটা খুব ধরেছে বুঝলে। তাসফির সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে ইয়ানার দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, পারবো না ভাবি, আই এম ভেরি ভেরি সরি। তাছাড়া সে কি ভাবি, আপনার হাতে কি সমস্যা হয়েছে নাকি? কই না তো, হাত তো একদম দিব্যি ঠিক আছে। বরং আমি দেখতে পাচ্ছি ভালো থেকে একটু বেশিই ভালো আছে। কি সুন্দর ফোন কল করছেন। নিজের চা নিজেই হাতে বানিয়ে খান না প্লিজ। জানেন তো ভাবি, নিজের হাতের খাবার না একটু বেশি স্পেশাল হয়, বুঝলেন? আর আমার মাথাটাও না খুব ধরেছে ভাবি, আমার জন্য একটা এক কাপ বানাবেন প্লিজ। ইয়ানা চোখ বড় বড় করে তাসফির দিকে চাইল। তাসফির সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে আবারও পিছে ফিরে বলল, ও হ্যাঁ, কাইন্ডলি একটু আমার রুমে দিয়ে আসবেন চাটা। কেমন আমার মিষ্টির চা? ইয়ানা হতভম্ব হয়ে তাসফির যাওয়ার পানে চেয়ে রইল। এই মেয়ে কি বলল তাকে চা বানিয়ে খেতে, আবার উপরে সার্ভও করে আসতে? কত বড় সাহস মেয়ের! যেখানে তাকে 3 বেলা খাবার দেওয়া হয় ঘরে, সেখানেই এই মেয়ে তার চা বানিয়ে দিয়ে আসতে বলল। কি সুন্দর করে তাকে অপমান করে গেল। এই মেয়ে তো শেয়ানার উপরে শেয়ানা। ইয়ানা ভেবেছিল বোকাশোকা হবে, পাইলের মতো একেও খাটিয়ে নেওয়া যাবে, কিন্তু এ তো দেখা যাচ্ছে তার থেকেও ডাবল দূরত্ব। শেয়ানা। ঢাকার যানজটপূর্ণ শহর, ধুলো রাস্তারণে সবটা বিল্ডিং আবৃত। মাঝে মাঝে মনে হয় কেউ বোধহয় একটু ইউনিক রং করে রেখেছে টিনের ঘরগুলোতে। টিনের ছাই রংটা কমলা কালচে রং ধারণ করে। তাসফি বসে আছে তার অহংকারী ডাক্তার বরের গাড়িতে। তারা যাচ্ছে নিস্তব্ধর শ্বশুরবাড়ি। তাসফির সারা অঙ্গে প্রফুল্লতার ছোঁয়া। প্রায় 1 মাস পরে সে যাচ্ছে তার নিজ ভবনে। কত স্মৃতি সেখানে তার, ছোট থেকে বেড়ে ওঠার সাক্ষী তার সেই স্থান। সে কি আর ভোলা যায়? মায়ের কবরটা একটুখানি ছুঁয়ে দেখবে সে, অনেকখানি গল্প করবে মায়ের সাথে, অভিযোগ জানাবে হাজারো। এই তো গত পরশু বাবা তার অসহ্য বরের কাছে আবদার করলো নিজের কুটিরে যাবার, আর আজ সকালে বাসন্তী আপা বলল, এ তাসফি, রেডি হতো, ব্যাগ গোছা, তোকে তোর বাপের বাড়ি ফিক্কে মারবো। তাসফির ভ্রু কুঁচকে বলল, কিন্তু আমি তো যাব না আপাই, তোমার ভাই না গেলে আমিও যাচ্ছি না একেবারে। আর বাবা ওই লোককে কত করে বললো, অনুরোধ করলো, এবারে তোমার ভাই না গেলে বিশ্বাস করো আপা, ওই ওই নিস্তব্ধর গোছা ধরা সিল্কি কালো কুচকুচে চুলগুলোর একটাও আস্ত রাখবো না আমি। তোমার ভাই ঘুমানোর পরে সানলাইট দিয়ে আমি তাতে আগুন ধরিয়ে দিব। অতপর টেকো মাথায় তার ডাক্তারি করতে হবে, এই বলে দিলাম। কে কার চুলে আগুন ধরাবে শুনি? কথার মাঝে পেছন থেকে নিস্তব্ধ গম্ভীর কণ্ঠ কর্ণে পৌঁছাতেই চমকে উঠল তাসফি। সঙ্গে সঙ্গে জিভে কামড় দিল সে। ইস, লোকটা সবখানে এসে হাজির হয়। আবার ভেঙচি কাটল। শকুন, তাতে তার কি? সে কি ভয় পায় নাকি এই অসহ্য লোকটাকে? নিস্তব্ধ আগমনী বার্তা পেতেই বাসন্তী নিঃশব্দে বেরিয়ে গেল ঘর ছেড়ে। তারা স্বামী স্ত্রী নিজেদের ঝগড়া নিজেরাই মিটিয়ে নিক না। ঝগড়া থেকেই তো উদয় হবে মিষ্টি মধুর ভালোবাসা। বাসন্তী অনেকবার খেয়াল করে দেখেছে তার ভাই তাসফিকে সামনে সামনে দুধছাই করলেও পেছনে পেছনে ঠিক তার খেয়াল রাখতে সে বলে না। নিস্তব্ধ বুদ্ধিমান ছেলে, তার নিজের পদক্ষেপ সে ঠিক নিজে নিতে পারে। যে কোনো কাজ করতে গেলে সে অবশ্যই ভেবেচিন্তে করবে। তবে ভালোবাসার মতো জীবনের অতি গুরুত্বপূর্ণ অধ্যায়টা তার ভাই সম্পূর্ণ করতে বেশি দেরি না করে ফেলে। বাসন্তী বেরিয়ে যেতে নিস্তব্ধ দরজায় ছিটকিনি তুলে দিল। নিস্তব্ধকে ছিটকিনি তুলে দিতে দেখে তাসফি শুকনো ঢোক গেল। ছিটকে কেন দিল? কি করতে চাইছে লোকটা? নিস্তব্ধ কদম বাড়ালো, সঙ্গে তাসফি পিছনে যেতে লাগলো। কিন্তু ভাগ্য অসহায়, দুপা পেছানোর পরেই আর কোনো জায়গা খুঁজে পেল না সে। নিস্তব্ধ নিঃশব্দে গিয়ে দাঁড়ালো তাসফির সামনে। একটু নিচু হয়ে তাসফির কানের কাছে মুখে গিয়ে ফিসফিস করে বলল, তা ম্যাডাম, কার চুলে আগুন ধরাবেন শুনি? নিঃশব্দ নিঃশ্বাসের গতিবিধি তাসফি ঠাহর করতে পারছে। অস্বস্তিতে সে জমে যাচ্ছে। কুল যাও তাসফি, এত গলে যাওয়ার কিচ্ছু হয়নি। তাসফি চোখ বন্ধ করে বড় বড় করে শ্বাস ফেলল। ঝট করে নিস্তব্ধের বুকে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরে পড়ল সে তৎক্ষণাৎ। ইস, লোকটার ফিসফিসানো বলা পুরুষালী কণ্ঠস্বর এতটা মাদকীয় কী করে হয়? প্রত্যেক পুরুষের ফিসফিস করে বলার স্বর কি এমনই শোনায়? তবে খানিকটা দূরে সরে তাসফি মিছে জোর দেখিয়ে বলল,
যার ইচ্ছে তার চুলে আগুন ধরাবো, তাতে আপনার কি? সানলাইট দিয়ে নয়, চালা কাঠ দিয়ে ধরাবো, বুঝলেন? তাতে আপনার কি? নিস্তব্ধ বিরক্তিতে কপাল কুঁচকে নিল। তার হাঁটুর বয়সী মেয়েটা বেশি কথা বলছে ইদানিং, তার মুখে মুখে তর্ক করছে। সে কাট কাট কণ্ঠে বলল, কারো চুলে আর আপনার আগুন লাগানো লাগবে না ম্যাডাম। নিজের ব্যাগ প্যাক গুছিয়ে নিন, কিছুক্ষণ পরেই আমরা বের হব। বের হব মানে? কেন, নিজের বাপের বাড়ি যেতে চান না বুঝি? আবার কাছে তো খুব নালিশ দেওয়া হচ্ছিল। তাসফি চোখ খুশিতে চকচক করে উঠল। পিছন ফিরে উৎফুল্ল কণ্ঠে বলল, এই সত্যি যাবেন আপনি? নিস্তব্ধ ভ্রু কুঁচকে বলল, আমি যাব? তোমায় কে বললো? তাসফির হাসি খুশি মুখটা চুপসে গেল মুহূর্তেই। তার মানে যাবেন না? এইমাত্র আমায় বলুন রেডি হতেই। নিস্তব্ধ বাঁকা হেসে বলল, তো আমি কি একবারও বলেছি আমি যাব? তাসফি মন খারাপ করে বলল, কেন যাবেন না? বাবা আপনায় এত করে বললো, তবুও যাবেন না? কেন যাব বলো তো? যার বাড়ি যাব সেই তো এখনো একবারও বললো না, তো কি জন্য যাব বলুন তো ম্যাডাম? এতটাও বেহায়া নই আমি যে সেধে সেধে কারো বাড়িতে চলে যাব। তাসফি চোখ ছোট ছোট করে বলল, রাখবেন আপনার যাওয়া অসহ্য। বলেই সে বেলকনিতে চলে গেল। লোকটা দিন দিন বড় মাপের বদমাইশে পরিণত হচ্ছে। আগে তো কথাই বলতো না তার সাথে, অথচ এখন শুধু ঝগড়া করতে তৎপর থাকে। আশ্চর্য, সে কেন বলবে তাকে যেতে? বলবে না সে, কিসের ঠেলা পড়েছে তার? বাবা বলেছে এতে হয়নি, এখন কি তাকে নেয়ার জন্য ঢাকঢোল বাজাতে হবে, পালকি সাজাতে হবে? অদ্ভুত ভাবনার মাঝেই বেলকনিতে তাসফি হঠাৎ নিজের পেছনে কারোর অস্তিত্ব অনুভব করলো। একটা গরম নিঃশ্বাস তার ঘাড় বেয়ে নেমে এলো। আবারও সেই ফিসফিসানো পুরুষালী মাদকীয় কণ্ঠস্বর, রেডি হয়ে নাও মেয়ে, আমি যাচ্ছি, তবে শর্ত আছে। আমার চুলে আগুন ধরাতে যাওয়ার শাস্তি তোমায় দেয়া হবে সময় মতো। শর্তটা সময় মতো পূরণ করে নেব, আর শাস্তিটা তোলা রইল। এই নিস্তব্ধ ইয়াসার কিছুই ভুলে না, সে তার শর্ত শাস্তি সময় মতো দুটোই পূরণ করে নেবে, মনে রেখো কিন্তু মেয়ে। ধীরে ধীরে গরম নিঃশ্বাসের গতিবেগ বিলীন হতে লাগলো। সঙ্গে তাসফিও মুচকি হাসলো। আবার পরক্ষণেই চোখ মুখ শক্ত করে ফিসফিস করে বলল, আপনার দেয়া যে কোনো শর্ত আমি সময় মতো মোটেও মানব না নিস্তব্ধ ইয়াসির। আর আপনার দেয়া শাস্তি, সেটাও আমি মোটেও সহজে গ্রহণ করব না। তো তার জন্য যে আপনার বহু কাঠখড় পোড়াতে হবে ডাক্তার সাহেব, অনেক কাঠখড় পোড়াতে হবে। তৃষ্ণার্থ আকুল হৃদয়ে আপনি আমার পানে চেয়ে থাকবেন, আমি আপনাকে দুধ ছাই করে তাড়িয়ে দিব। কেমন মজা হবে তখন বলুন তো? আবারও মুচকি হাসলো সে। তার সেই মুচকি হাসির রেশ গাড়ির মাঝেও প্রকাশ পাচ্ছে। পান্না তাকে ঝাঁকি দিয়ে চেঁচিয়ে বলল, কাকাই কাকিয়া হাসছে। নিস্তব্ধ আর চোখে লুকিং গ্লাসে তাসফির মুখ অবলোচন করলো। পুনরায় ড্রাইভিংয়ে মনোযোগ দিল। তাসফি ভাবনা থেকে বেরিয়ে এলো। পায়েল বলল, কি ব্যাপার তাসফি, কোন স্বপ্নে ডুবেছিলে বলো তো? লক্ষণ কিন্তু ভালো ঠেকছে না। তাসফি পায়েলের দিকে তাকিয়ে আবারও মুচকি হাসলো। নিস্তব্ধকে শুনিয়ে শুনিয়ে বলল, লক্ষণ ভালো আর না ঠেকলে আমার কি করার বলো? আসলে নতুন নতুন প্রেমে পড়ার অনুভূতি একটু অন্যরকম, বুঝলে? বলে সে চোখ টিপ দিল। পায়েল হাই হাই করে বলল, বলো কি গোমে, আমার দেওরকে ছেড়ে আবার কার দিকে মন দিলে গোমে? নিস্তব্ধ চোয়াল শক্ত করে নিল। দাঁতে দাঁত চেপে সে নিজের রাগ সংবরণ করলো। অভদ্র মেয়েটা বড্ড বার বেড়েছে আজকাল। দিন দিন তাকে কয়লার আগুনের দিকে ঠেলে পাঠাচ্ছে। ইচ্ছে করে এই পচাত মেয়েটাকে সেও দেখে নেবে। তাসফিদের পথযাত্রার সঙ্গে পায়েল আর পান্নাও যুক্ত হয়েছে। তাসফি তার শাশুড়ির থেকে জানতে পেরেছে পায়েল এতিম একটা মেয়ে। বিয়ের পরে বাপের বাড়ির আদর কেমন তা সে কোনো কালেই ঠাহর করতে পারেনি। আর তাই তো তাসফি বাবাকে বারবার করে বলে দিয়েছে তার জায়ের সঙ্গে একটু কথা বলে যেতে রাজি করাতে। বাবা বললে পায়েল গুরুজনদের কথা ফেলতে পারবে না, তার বাবা তাই করেছে। সকলে অনুরোধ করার পর পায়েলও রাজি হয়েছে। এমনকি তাসফি দেখেছেও আসার পথে পায়েল কতটা এক্সাইটেড ছিল। তার থেকে বোধ হয় পায়েল ভাবি বেশি খুশি হয়েছে আসতে পেরে। তাসফি যখন বলল পান্নাকে নানু বাড়ি যাবে পান্না মামনি, তার সে কি খুশি! জীবনে প্রথমবার সে নানু বাড়ি যাবে। এতে যেন তার খুশি আর ধরেই না। সারা বাড়ি ময় সে ছুটে বেরিয়েছে নানু বাড়ি যাব বলে। ইস, কি মিষ্টি সেই দৃশ্য! জীবনে প্রথমবার নানু বাড়ি বেড়াতে যাওয়ার অনুভূতি বুঝি এমনই হয়।
বাসন্তী আপাকেও সে আসতে অনুরোধ করেছিল, তবে সে বলেছে অন্য আরেকদিন যাবে।